আওয়ামী পুনর্বাসন করা বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে আহতদের পুনর্বাসন করার প্রজেক্টটা হাতে নেন। এখন পর্যন্ত 42 লাশের সংখ্যা কত? এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে কয়টা 42 লাশ মর্গে পড়ে আছে স্টিল নাও? কে খোঁজ নিবে এগুলো? হ্যাঁ, আমি আসলে তখন বুঝিয়েও ঠিক মতো কথা বলতে পারিনি, এতটাই ছিল। না, স্বাভাবিক দেখুন, স্বাভাবিক, জি। হ্যাঁ মানে হুম, এটা এটা এত মানসিক চাপ তৈরি করে। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এই আহতদের, নিহতদের পরিবারের আত্মীয়দের নিয়ে এসে কথা বলার একটা খুব ক্লোজ ডোর একটা অনুষ্ঠান। এবং ওই অনুষ্ঠানে বিশ্বাস করেন একটা পর্যায়ে আমি আর বসে থাকতে পারিনি, আমি বের হয়ে চলে আসছি। এখন হুম, এই ব্যাপারগুলা কেন জানেন? এইগুলা না আমাদের জন্য যত না, তার চেয়ে বেশি হচ্ছে ওই পরিবারের মানুষগুলার জন্য। ওই পরিবারের মানুষগুলো কিন্তু ভীষণ অসহায় বোধ করছে। মানুষের কিন্তু আপনার একটা মন খারাপ থাকলেও আমরা কি করি, মানে শেয়ার করার কথা বলি, আর তাদের তো পরিবারের মানুষ হারিয়েছে। আবার দেখেন, যিনি আহত হচ্ছে, হ্যাঁ, আহতদের টোকেনাইজেশন করবেন না। আমি খুব সচেতন ভাবে কথাটা বলছি, মানে ব্যাপারটা টোকেনাইজেশন না, না না, ব্যাপারটা হচ্ছে আপনি এই আহতদের স্যাক্রিফাইসকে কিভাবে আর্টিকুলেট করেন, আপনি কিভাবে এই আহতদেরকে লোকেট করবেন, এবং আপনি কিভাবে এই আহতদেরকে সহযোগিতা করতে পারেন। আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি, আমি আজকে আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যদি সুযোগ থাকে, আমরা যেন এই জুলাই গণ অভ্যুত্থানে যেই মানুষগুলো আহত হয়েছে, যারা এখনো বেঁচে আছে, তাদের রাষ্ট্রীয় একটা দায়িত্ব নেয়ার চেষ্টা করি। হ্যাঁ, দেখুন, আমি 71 দেখি নাই, হ্যাঁ, কিন্তু আমি 2024টা দেখেছি। আমি 71-এর যুদ্ধে অংশগ্রহণ করি নাই, কিন্তু আমি 2024-এ আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। আর সেই জায়গাটা থেকে একটা কথা আমার আজকে বলতেই হচ্ছে, আমি আসলেই মনে করি যেই মানুষগুলা, যেই বাচ্চাগুলা, ছোট ছোট প্রাণ ঝরে গেছে, অথবা যারা শিক্ষার্থী না, এই প্রাণগুলা যারা ঝরে গেছে এবং যারা এখন পর্যন্ত কাতরাচ্ছে, সেই মানুষগুলার রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়া এই গভর্নমেন্টের ভীষণভাবে জরুরি। অন্য কোনো গভর্নমেন্ট আসলে এই দায়িত্ব নিতে পারবে না আমি সেটা মনে করি না, কিন্তু এই গভর্নমেন্টের থাকেন আমার প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি, কারণ তার উপরে ভর করেই তো এই গভর্নমেন্ট। আদারওয়াইজ কিন্তু এই গভর্নমেন্টের কোনো সাংবিধানিক ইয়েও নাই। আপনি তো এই ছাত্র জনতার উপর ভিত্তি করেই তো আপনার এই গভর্নমেন্ট হলো। তাহলে হুম, তার হুম। ফার্স্ট প্রায়োরিটির জায়গাটা কি? তার ফার্স্ট প্রায়োরিটির জায়গা হচ্ছে আপনি এই মানুষগুলোকে চাকরি দেন। অনেকের কিন্তু চাকরির প্রয়োজন আছে, অনেকের কিন্তু অর্থের প্রয়োজন আছে, অনেকের কিচ্ছু প্রয়োজন নাই, শুধু একটা স্বীকৃতির প্রয়োজন আছে। দেখুন, আমি জানি যে অনেকে আহত হবেন, তাও একটা কথা বলি। একটা সময় ক্লাসে পড়াতে যে বলেছিলাম যে কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল বীরশ্রেষ্ঠরা কোনো না কোনো বাহিনীর সদস্য। আপনি খেয়াল করে দেখেন, সকল বীরশ্রেষ্ঠরা হয় নৌবাহিনী, নয় আপনার বিমান বাহিনী, না না হয় এই বাহিনী, কেন বাহিনীরই সদস্য। এখানে কি আর সাধারণ মানুষ ছিল না? তাদের কোনো নাই? ঘটনাটা যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, যে আপনি খুব বেশি পাওয়ার প্র্যাকটিস করছেন, শহীদের ক্ষেত্রেও পাওয়ার প্র্যাকটিস করছেন। আপনি ঘুরে ফিরে বারবার বারবার একই বিশ্ববিদ্যালয়ে এসে আটকে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বাইরের এমনকি প্রাইভেট ইউনিভার্সিটি, আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই, এই এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে আপনি অস্বীকার করার কোনো এখতিয়ারই রাখেন না। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের 4-5 জন বাচ্চা মারা গেছে, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে 4 জন বাচ্চা মারা গেছে, এমনকি আপনার টোটাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ ছাত্ররা মারা গেছে, সেটা পাবলিক থেকে কিন্তু অনেক অংশে কম। আমি কিন্তু এই মৃত্যুর কম বেশির হিসাব করতে আগ্রহী না, আমি যেটা বলার চেষ্টা করছি যে আপনি এই মানুষগুলার খোঁজ নেন, যার যে দায়িত্ব সেটা নেন। আর এই বিষয়গুলা যদি আপনারা না বোঝেন, অনেক গবেষক আছে, অনেক সামাজিক গবেষক আছে, অনেকে আছে, তাদেরকে ইনভলভ করেন। যে মানুষের যেটা দরকার তাকে সেটা প্রোভাইড করেন, তার দায়িত্ব নেন। কারণ কি জানেন, এই যে মানুষের মধ্যে, আমি একটা ভয়ের কথা বলি, আমার এক স্টুডেন্ট আছে, সে বেশি না মাত্র 14টা রাবার বুলেটের স্পিনটার তার গায়ে লেগেছে, হ্যাঁ, এখনো 2টা আছে, সে লোকেট করতে পারছে না। 14টা। হুম। তো ও আমাকে বলছে, এক্স্যাক্টলি আমাকে এই কথাটা বলছে যে ম্যাডাম, 2টা তো আমি বের করতে পারছি না, আমার তো আরো আরো অনেক বন্ধু বান্ধব আছে, আমরা না চিন্তা করি যদি এই সময় আমাদের এই অবস্থা হয়, এই সময় যদি এই অবস্থা হয়, আরেকটা গণতান্ত্রিক দল মানুষ এখন চিন্তা করছে
আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। তাহলে আওয়ামী লীগ যখন আসবে তখন আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমাদের তো জানমালের নিরাপত্তা কেউ দিল না, কিন্তু আমরা কেন তাহলে এই আন্দোলনটা করলাম? এই যে বাচ্চাটা, সে কিন্তু একটা ছোট্ট বাচ্চা, মাত্র ফার্স্ট ইয়ারে পড়ে, ফার্স্ট সেমিস্টারে। সে তার ভবিষ্যৎ নিয়ে এখনই শঙ্কিত। আমরা এগুলোর দিকে তো নজরই নেই আমাদের। ওদের প্রাণের নিরাপত্তা কে দিবে? যে বা যারা এইগুলো করেছে, মানে আপনি রাজনীতিকরণ প্রক্রিয়াতে আছেন। আজকে মিররের একটা নিউজ পড়লাম যে রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে ইন্ডিয়ার সাথে আওয়ামীকরণকে পুনর্বাসন করার জন্য, এই নিউজটা পড়লাম। এখন আমার 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 চিন্তাতে প্রথমে না ওই ওই বাচ্চাটার কথা আমাকেই করেছে যে ওর মধ্যে কি পরিমাণ ভীতি। মানে আপনি চিন্তা করেন, ও বেঁচে গেছে, ও মনে করছে যে আমি আমি 10 বছর পরেও যখন আসে, তখন তো আমি, আমার আমার রোল কি হবে? যে বেঁচে আছে সে কিন্তু নানা ধরনের ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তার বয়স অনুযায়ী তার চাহিদা কিন্তু ভিন্ন। 14 বছরের বাচ্চার চিন্তা আর 30 বছরের বাচ্চার চিন্তা কিন্তু একরকম না। যে তরুণের বয়স 25 বছর, সে কি চাচ্ছে? সে চাচ্ছে আমি একটা চাকরি চাই, আমি একটা চাকরি চাই, আমি একটা নিরাপত্তা চাই। যার বয়স 14 বছর, ও মনে করছে যে দরকার হলে এক হাত গেছে আমি আরেক হাত দিয়ে দিব। ইয়ামিনের কথা মাহবুব ভাই বলেছেন। ইয়ামিনের বাবা, আপনাদের মনে করি দেই, ওই যে যেই ইটাতে পুলিশের সাজোয়া জানে, ওই যে আমাদের একটা, আমি একটা লেখা লিখছিলাম, দ্য ডেড বডি ক্যান টক্স, মানে বডি কথা বলে। সে তখন মারাও যায় নাই, তাকে শুধু ঘোরানো হয়েছে ত্রাস তখন বেঁচে সৃষ্টি ছিল, করার। স্নিগ্ধা আপা ও বেঁচে বেঁচে ছিল ছিল, ছেলেটা। ও বেঁচে ছিল, ইয়েস। এন্ড ইস, দেন তারপরে তাকে ওখানেই করা হয়। তাহলে এই যে ইয়ামিনের বাবা, সে কি চাচ্ছে? সে, আপনি কি মনে করেন সেই বাচ্চা, সেই বাবাকে, আমার মনে হয় না সেই বাবাকে আপনি অর্থ দিয়ে, অর্থ চাচ্ছে সে? সে অর্থ চাচ্ছে না। সে চাচ্ছে তার ছেলেকে রাষ্ট্র মনে রাখুক। সে এবং চাচ্ছে হত্যার বিচার হোক। তার হত্যার বিচার হোক, এবং সে কোথাও না কোনো জায়গায় তার পরিবারটা সের সাথে কানেক্ট ফিল করুক। এখন কথা হচ্ছে এই কানেকশন ফিল করার জন্য আপনি কোনো ধরনের রেসপন্সিবিলিটি নিলেন না। আপনি কি হলো, এবং আমি নাগরিকদেরও কথা বলবো, আমিও এটা বুঝি না যে কিছু একটা হলে পরে কেন তার মনে হলো যে এখনই সুযোগ, আমি আজকে এই দাবি, কালকে ওই দাবি, পরশু আরেক দাবি, মানে ব্যাটারি রিক্সা আনসার, দিস ইজ টু মাচ, ওয়ে টু মাচ। তার প্রায়োরিটির জায়গা কি? আবার আপনি সংস্করণের কথা বলছেন, আপনি কতটুকু সংস্কার করবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি তো মনে করি যে এখানে নির্বাচন সংস্কার খুবই জরুরি। আপনি নির্বাচন, সংবিধানের যৌক্তিক সংস্কার এবং রাজনৈতিক দলের সংস্কার, এই 3 সংস্কার যত দ্রুত সম্ভব সেটি করে আপনি একটি গণতান্ত্রিক দলকে ক্ষমতা হস্তান্তর করবেন, এটি একটা প্রক্রিয়া। এবং তার থেকেও এই সকল প্রক্রিয়ার ঊর্ধ্বে যে প্রক্রিয়া, সেটি হচ্ছে যারা এই জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, যারা বেঁচে আছে, তাদেরকে আপনি রিহ্যাবিলিটেশন করবেন। আওয়ামী পুনর্বাসন করা বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে আহতদের পুনর্বাসন করার প্রজেক্টটা হাতে নেন, কারণ সেটা খুব বেশি জরুরি। এই মানুষগুলা হারায় যাবে, আমরা এই গল্পগুলা হারায় যাবে। আপনি জানেন, আমি কোথাও গেলে দেখি না কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগে, আমি কিন্তু অনেক অনুষ্ঠানে যাই, বিশ্বাস করেন, আমি অবাক হয়ে দেখি কোন অনুষ্ঠান, এই যে আলোচনা আপনি দেখবেন আরসি টারসি কত আলোচনা হচ্ছে, আলোচনা অনুষ্ঠানের শুরুতে কেউ মনেও করে না, সে অনুষ্ঠানটা শুরু হওয়ার সময় মুখ দিয়ে বলেও না যে এই জুলাই বিপ্লবে কতগুলো মানুষ মারা গেছে, এত দ্রুত, মারা যাওয়ার এত সংখ্যা তো আমরা প্রাণ। জানি, ভুলেই গেছি। মানুষ সংখ্যা যে বলে, মারা গেছে সেটা ভুলেই গেছি। ভুলা তো দূরের কথা, আপনি জিজ্ঞেস করে দেখেন, গুরুত্বপূর্ণ মানুষদেরকে জিজ্ঞেস করেন, এই যে 1400 রিপোর্ট আসলো, 800 কয়জনের রিপোর্ট আসলো, এটা যেহেতু ভুলেই যান। আচ্ছা, আপনি জানেন কয়টা মানুষ, আমাকে বলেন। ওগুলো তো বাদ দেন, এখন পর্যন্ত 42 লাশের সংখ্যা কত? এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে কয়টা 42 লাশ মর্গে পড়ে আছে? স্টিল নাও, কে খোঁজ নিবে এগুলো? মামলা করতে গেলে বলা হচ্ছে মাটি থেকে তুলে আগে লাশ বের করতে হবে, তারপর দেখতে হবে। সেটা হচ্ছে মানুষের মধ্যে আপনার মানে এমন চলে গেছে যে এই যে বক্তব্যগুলো মাথা থেকে গুলি দিচ্ছেন, অন্যদিকে বের হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, মানে ইমাজিন করতে গেলে কি পরিমাণ ব্রুটালিক লাগছে। এই এর উপরে কয়টা ডকুমেন্টারি আপনি দেখেছেন এই মুহূর্তে? মিডিয়ার স্নিগ্ধা কথা আপা, বলছি। স্নিগ্ধা আপা, জাস্ট 10 সেকেন্ড আপনার বন্ধু হিসেবে নিচ্ছি, অনুমতি নিয়ে সবার। আপনি যে মাস্টারমাইন্ডের গল্প, ওই যে যে পুলিশের ওয়ারি জোনের এএসপি, সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর হোম সেক্রেটারির সামনে বলল না যে দেখেন স্যার, গুলি করি একটা মরে বাকিগুলো নড়ে না। এটাই হচ্ছে বিপদের বিষয়। এই 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 চিন্তাটা হচ্ছে গত আন্দোলনের সাফল্যের কারণ। কেউ
সবাই বুক চিতিয়ে গুলিকে এক্স্যাক্টলি। বরণ করতে চেয়েছিল। মানে গুলি করে যে আর থামানো যাবে না এই জাতিকে, এই হ্যাঁ, রাস্তায় থাকা মানুষদেরকে। এটাই যে সরকারের সবচেয়ে, গত সরকারের সবচেয়ে বড় ভয়ের কারণ ছিল এবং হ্যাঁ, পুলিশের ভয়ের কারণ ছিল। সেটা তারা সেটাই বলেছে। প্রমাণ করে ওই বক্তব্যটা, এটাই বুঝিয়েছেন। সুতরাং যারা মৃত্যুবরণ করেছেন, যারা নিহত হয়েছেন, তারাই হলো সবচেয়ে বড় হিরো। না, এর চেয়ে আমার যে বক্তব্যটা, সরি সরি, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনার ভাই, আপনি সংস্কার টংস্কার এগুলা পরে রেখে এই মানুষগুলাকে আগে প্লিজ এদিকে মনোযোগটা দেন। কারণ আপনি সংস্কার করবেন, আমরা তো তাড়াহুড়া করছি না, অনেকেই অনেক পেশেন্স লুজ লুজ করছেন, তাড়াহুড়া করছেন। আমাদের মতো মানুষ, আমি আমার কথা বলি, আমি একজন শিক্ষক, দ্যাটস ইট, এইটুকুই আমার পরিচয়। আমি কি করব? আমার কি যায় আসে? আপনার এসে তো আমি আগেও বলেছি, কে আসলো কে গেল আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে ওই যে মানুষগুলা মারা গেছে, ওই যে মানুষগুলো আছে। আপনার হুম, জাদুঘর তৈরি করার আগে, আমি এটা বিনয়ের সাথে বলবো, জাদুঘর তৈরি করার আগে দয়া করে যারা আহত তাদেরকে রক্ষা করেন, যার চোখটা আছে চোখটা বাঁচানোর চেষ্টা করেন, যার পা গেছে তাকে সেটা প্রোভাইড করেন। আমাকে বলেন তো, আমি একটু জানতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা তো পরিসংখ্যান থাকার কথা না, যে আমি আহতদের পিছনে এত টাকা বরাদ্দ করেছি, এই পরিসংখ্যানটা সংখ্যানটা কোথায়? যে আহত হয়েছে তার জন্য কি একটা জরুরি নাম্বার, একটা সেবা নাম্বার? বাংলাদেশে এত এনজিও, এবং যারা আসছে তারা কিন্তু এনজিওর সাথে কানেক্টেড। 64টি জেলায় কিন্তু না, অনেক এনজিও, প্রত্যেক শহরে শহরে এনজিও আছে এবং দখল করা এনজিও। সেই এনজিও গুলোকে কি অ্যাক্টিভেট করা যায় না? যে আপনি আপনার আহতদের অথবা যারা এই নিহত হয়েছে তাদের একটা দেন। এটা তো 7 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, উইদিন 7 ডেজ। আমরা 46 দিনে এসেও এটা জানতে পারি না কেন? আরেকটা কথা, এখন মিডিয়াতে খুব, মিডিয়ার কথা বলবেন না দয়া করে, আমি মিডিয়াকে দেখি, মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে আমাকে, মিডিয়া, আমি বলতে বাধ্য হয়েছি যে আপনারা এখনো ভয় পান। আসলে হয়েছে কি, ওই যে ভয় না। বিগত, মিডিয়া মিডিয়া এখন হয়ে না গেছে না ভয় বিভিন্ন না, কোম্পানির মুখপাত্র। বিভিন্ন না 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 কোম্পানির না, মুখপাত্র হয়ে গেছে, এখন শুধুমাত্র হাত বদল হচ্ছে, আর কিছুই না। না না ভয় না, এখানে হচ্ছে চাটুকারিতা। ওই যে সেটাই বলছি। দীর্ঘদিন দীর্ঘদিন 15 বছর 16 বছর চাটুকারিতা করে অনেক অনেক বেনিফিট হচ্ছে। সে মনে করে কি, এটা বললে মনে হয় আমি, আমার আমার লাভ হবে, আর এটা বললে হচ্ছে আমার লস হবে, ওই বিষয় নিয়ে তারা আলাপ করবে না, ওই বিষয় নিয়ে তারা আলাপ করতে চায় না, সেই বিষয়গুলো নিয়ে তারা ভয় পায়। তাহলে মিডিয়াকে কি স্বাধীনতা আপনি দিলেন? কোন স্বাধীনতাটা আপনি মিডিয়াকে দিলেন? তাহলে আপনি যে বললেন, আমরা যে যে স্পিরিট নিয়ে আমরা এক হলাম, যে আমরা একটা জায়গা চাই, একটা স্পেস চাই, কারণ কি জানেন, সেটা আমি একটা কথা বলি আপনাকে, ডক্টর স্নিগ্ধা, এই জন্য মিডিয়া বুঝে যে আমাদের দেশের হাবাগোবা মানুষ বলবো, সাধারণ মানুষ বলবো, এই মানুষগুলো কিভাবে রাখতে হয়। আপনি উচিত কথা বললে আমাদের মানুষরা দেখবেন আপনাকে। আপনি যখন আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যে এটাই হলো সত্য, আমাদের দেশের মানুষরা দর্শক হিসেবে আপনার কথা শুনবে না। আর দর্শকরা চায় যে তার ভালো লাগার যে কথাগুলো আপনি বলবেন, সেগুলোই মানে শুনতে। এটা সঠিক না ব্যাঠিক, এটা কতটুকু নৈতিক অনৈতিক এই বিবেচনা না। কতটুকু আমার ভালো লাগলো, আমার পক্ষে আসলো, সেভাবে আমি বিবেচনা করবো। আর এই মিডিয়াগুলি এই মানুষগুলিকে টার্গেট করে তখন কন্টেন্ট তৈরি করে। আমাদের অনেক অ্যাক্টিভিস্ট আছে যারা ওই সাবাগোয়া মানুষগুলোকে প্রায়, মানে কি বলবো, অনেকটাই ব্রেন ওয়াশ। সমর্থক অসমর্থক ফলোয়ার্স বানিয়ে বানিয়ে তাদের বিশাল ফলোয়ার্স গ্রুপ বানিয়ে ফেলেছে। ওখানে সত্য মিথ্যা যাচাই করবার সুযোগও মানুষের থাকে না।